আচ্ছা, তো আমরা হচ্ছে আহ, আমাদের মিডে আমাদের সিলেবাস ছিল মোটামুটি এ পর্যন্ত। এটা ছিল আমাদের লাস্ট ম্যাথ। তো এরপর এই ফাইনালে আমরা হচ্ছে পর থেকে শুরু করব। তো সামিং এমপ্লিফায়ার বা ডিফারেন্স এমপ্লিফায়ার। তো আপনাদের মিডের মার্কস তো দেওয়া হয়েছে, এবং মিডের খাতা যখন আমি দেখলাম তখন আমি দেখলাম যে আপনাদের অনেকেই মানে হয়তো আপনারা এটা শিখে আসছেন, অথবা আপনাদের জব ইন্টারভিউর জন্য হয়তো আপনারা এই জিনিসগুলো অলরেডি দেখছেন। আপনাদের কয়েকজনের খাতায় আসলে আমি এই সামিং এমপ্লিফায়ারের একটা অ্যাপ্লিকেশন দেখতে পাইছি আর কি, খুব ভালো ব্যাপার। তো যাই হোক, সেই জন্য আমাদের বুঝাইতে সহজ হবে। তো এই টাইমে আমাদের শুরু হবে হচ্ছে আপনাদের অপেম্পের কিছু অ্যাপ্লিকেশন থেকে। কিছু অ্যাপ্লিকেশন আমরা হচ্ছে গত মিডেই দেখছিলাম, যে ভোল্টেজ ফলোয়ার হিসেবে কিভাবে আমরা ব্যবহার করতে পারি। আর হচ্ছে আমরা জাস্ট ইনভার্টিং আর নন ইনভার্টিং এমপ্লিফায়ারের ক্যালকুলেশন গুলো হচ্ছে শুধু আমরা দেখছিলাম। তো এখান থেকে আমাদের এই যে যেটা বললাম যে সামিং এমপ্লিফায়ার থেকে শুরু হবে, তারপর আপনার সামিং এমপ্লিফায়ার, ডিফারেন্স এমপ্লিফায়ার, তারপরে আপনার আছে হচ্ছে ইন্টিগ্রেটিং সার্কিট, ডিফারেন্সিয়েটর সার্কিট, এবং তারপরে রিলেটেড কিছু ম্যাথ আছে। তো এই জিনিসগুলো যখন শেষ হবে তখন আমরা হচ্ছে আপনার এরপরে যে পাওয়ার এমপ্লিফায়ার এবং সাথে হচ্ছে সম্ভবত কি যেন বলে, ফিল্টার। হ্যাঁ, পাওয়ার এমপ্লিফায়ার আর ফিল্টার আমরা হচ্ছে এই জিনিসগুলো দেখবো আর কি। তো আহ ম্যাম, ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো আমাদের আজকে তো সামিং এমপ্লিফায়ার থেকে শুরু হবে। তো আপনারা দেখেন যে সামিং এমপ্লিফায়ারের ব্যাপারটা হচ্ছে কি, যে আপনাদের আপনাদের ইনভার্টিং এমপ্লিফায়ার যেটা ছিল, যদি আমরা হচ্ছে ওই জায়গাটাতে একটু চলে যাই। এই যে এটা ছিল আপনাদের ইনভার্টিং এমপ্লিফায়ার, যেখানে আপনারা হচ্ছে কি পজিটিভ টার্মিনালটাকে হচ্ছে জিরো করে রাখতেন। আর নেগেটিভ টার্মিনালে কি ছিল, একটা ফিডব্যাক রেজিস্টর ছিল, আর ছিল হচ্ছে ভোল্টেজের সাথে একটা রেজিস্টর। হ্যাঁ, তারপর এই পাশে হচ্ছে আপনাদের একটা ভোল্টেজ থাকতো, ইনপুট ভোল্টেজ, যেটা আমার আউটপুটে যে টোটাল ভোল্টেজটা আপনার কি হয়ে যাইতো, যে ভি নট ইকুয়াল টু মাইনাস R2/R1 বা RF/R1 ইকুয়াল টু ভি ইনপুট। মানে ভি ইনপুটকে যদি আমি ওই পাশে নিয়ে লিখি আর কি। তো এরপরে আমরা যখন ভোল্টেজ ফলোয়ার দেখছিলাম, তখন কিন্তু আমরা বলছিলাম যে ভোল্টেজ ফলোয়ারে আমরা হচ্ছে যে RF আর R1 এর ভ্যালু যদি ইকুয়াল হয়, তাহলে তো আপনার এই গেইনের ভ্যালু হচ্ছে 1 হয়ে যায়। তার মানে আপনি ইনপুটে যা দিবেন আউটপুটে আপনি এক্স্যাক্টলি তাই পাবেন। শুধু হচ্ছে কি এই, যেহেতু আপনি ইনভার্টিং টার্মিনালে ইনপুটটা দিছেন, সেজন্য আপনার আউটপুটে কি আসবে, একটা নেগেটিভ সাইন আসবে শুধু। কিন্তু আপনার আউটপুটের ভোল্টেজের ভ্যালুটা কিন্তু একেবারেই ইনপুটের ভ্যালুর সমান থাকবে, জাস্ট সাইনটা উল্টাই যাবে। এইভাবে একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার থেকে আমরা একটা ভোল্টেজ ফলোয়ার বানাইতে পারি। আবার আমরা সিমিলার জিনিস হচ্ছে আপনার নন ইনভার্টিং সার্কিট থেকেও দেখছিলাম। হ্যাঁ, যে ওখানেও যদি আপনি RF/R1 কে এমন ভাবে সেট করেন যাতে আপনার টোটাল ভোল্টেজ গেইনের মানটা হচ্ছে 1 আসে, তাহলে কিন্তু ওইটা হচ্ছে যে আপনার কি হয়ে যায়, প্লাস ওইখানে আপনার ম্যাগনিটিউড আর হচ্ছে পোলারিটি দুইটাই হচ্ছে কি সেম থাকে। তো যাই হোক, এখন যখন আমরা সামিং এমপ্লিফায়ার ব্যবহার করতে যাব, তো সামিং এমপ্লিফায়ার মানে হচ্ছে কি, যে আপনি যদি কয়েকটা ভোল্টেজকে একসাথে অ্যাড করতে চান, মানে সাম করতে চান, যেমন ধরেন আপনি 2 + 3 = 5, এরকম একটা অ্যান্সার পাইতে চান, সেই সাম করার কাজে একটা ইনভার্টিং এমপ্লিফায়ারকে আপনি আসলে ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করতে পারেন? যেমন ধরেন আহ আপনি এই সার্কিটে আপনাদের মিডে একটা কোশ্চেন ছিল, অনেকেই যেটা অ্যান্সার করছেন, যে আপনাদের ইনভার্টিং টার্মিনালে এইটা ছিল, আর পজিটিভ টার্মিনালে 4 ভোল্টের একটা দেওয়া ছিল, একটা সোর্স দেওয়া ছিল। তো আপনারা অনেকেই এটা সামিং থিওরি দিয়ে হচ্ছে আপনারা এটাকে অ্যান্সার করছেন, যে ফার্স্টে নেগেটিভ সাইডেরটার জন্য নেগেটিভ ইকুয়েশনটা ইউজ করছেন, তার সাথে আপনি পজিটিভেরটা হচ্ছে প্লাস করে দিয়েছেন। হ্যাঁ, তো এখানেও এক্স্যাক্টলি আমরা আসলে ওই সিমিলার টাইপের কাজটাই করব, যে আমরা একটা একটা করে ভোল্টেজ সোর্স হচ্ছে চিন্তা করব। হুম যে এখানে যেমন ধরেন, এই যে এখানে ধরেন V1, V2, V3। হ্যাঁ, এই তিনটা ভোল্টেজ হচ্ছে দেওয়া আছে, এবং তাদের প্রত্যেকের সাথে R1, R2 এবং R3 হচ্ছে আছে। হুম এখন কিভাবে আসলে জিনিসটা যোগ হচ্ছে, তো এই মানে এই ম্যাথটা করার জন্য আপনার হচ্ছে একেবারে
আপনার কোর্সের শুরুর দিকে, হ্যাঁ, ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান অথবা ইলেকট্রিক্যাল সার্কিট টু তে আপনারা সুপার পজিশন থিওরি নামে একটা পড়ে আসছিলেন, হ্যাঁ। যেখানে কি ছিল যে যদি একটার বেশি সোর্স থাকে, ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্স যদি থাকে, তাহলে আপনি এট এ টাইম একটাকে চিন্তা করে বাকি সবগুলোকে জিরো চিন্তা করতেন। তারপর যে রেজাল্ট আসতো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রেজাল্ট বের হইতো, তো সবগুলাকে যোগ করে দিলে আপনার হচ্ছে কি ফাইনাল আউটপুট চলে আসতো। এই থিওরিটা কি আপনাদের মনে আছে সবার? ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান বা টু এর এই থিওরিটা? জি ম্যাম। আচ্ছা, তো এখানে আমরা ওই সিমিলার সুপারপজিশন থিওরিটা দিয়েই যদি আপনি চিন্তা করেন, যে প্রথমে যদি আপনি ধরেন যে আপনার এই ভি ওয়ানটা আছে, হ্যাঁ, ভি ওয়ানটা আছে আর আপনি ভি টু আর ভি থ্রি কে জিরো চিন্তা করলেন। তো ভি টু আর ভি থ্রি কে জিরো চিন্তা করা মানে কি, এই জায়গার মধ্যে আপনি চিন্তা করলেন যে একটা গ্রাউন্ড হয়ে গেছে, রাইট? গ্রাউন্ড। আর ভি থ্রি এই জায়গাটাতেও আপনার গ্রাউন্ড চলে আসছে। আচ্ছা, এবার আপনি একটা জিনিস খেয়াল করেন, যে আমরা সব ইকুয়েশনের শুরুতে কি করতাম, এই জায়গাটাকে ভি এ আর এটাকে আমরা ভি বি ধরে নিতাম, তাই না? তাহলে এখানে ভিবি এর মান কত? জিরো। তাহলে ভিবি এর মান যদি জিরো হয়, তাহলে ভি এর মানও কত আসবে? জিরো আসবে না? তাহলে আপনার এখানে ভি এর মানও আসবে হচ্ছে আপনার এখানে জিরো। তাহলে এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে আর টু আর আর থ্রি যে আছে, তাদের বাম পাশের ভ্যালু ভোল্টেজের ভ্যালুও জিরো, আবার তাদের ডান পাশের ভোল্টেজের ভ্যালুও জিরো। তাহলে আলটিমেটলি আপনার আর টু আর আর থ্রি এর ভেতর দিয়ে কি কোনো কারেন্ট আসলে যাবে? না ম্যাম। কোনো কারেন্ট যাবে না। তো আপনার তখন পুরো সার্কিটে আপনি এই আর টু আর আর থ্রি নাই এটা চিন্তা করতে পারেন। তাহলে আপনার শুধুমাত্র এই একটা ভোল্টেজের জন্য আপনার এটাকে আমি লিখলাম ভি জিরো, এই যে ভি জিরো ওয়ান, মানে হচ্ছে এক নাম্বার ভোল্টেজের জন্য আমার আউটপুট কত? তাহলে সেটা আপনার কত আসবে? মাইনাস আর এফ বাই আর ওয়ান ইন্টু আপনার কত আসবে? ভি ওয়ান। এরকম আসবে না রেজাল্ট? এটা আসবে না? দেখেন তো সবাই বুঝছেন কিনা। ঠিক আছে, তাহলে এখন দেখেন এটা তো আমরা শুধুমাত্র ভি ওয়ান এর জন্য চিন্তা করলাম। এবার আমরা ভি টু কে অন রাখবো, ভি ওয়ান আর ভি থ্রি কে আমরা হচ্ছে জিরো করে দিব। তাহলে ভি ওয়ান আর ভি থ্রি কে যদি আমরা জিরো করে দিই, তাহলে ভি টু এর জন্য আপনার হচ্ছে আউটপুট ভোল্টেজ কত আসবে? ভি জিরো টু। এটার জন্য আপনার আউটপুট ভোল্টেজ আসবে মাইনাস আর এফ বাই আর টু ইন্টু কত আসবে? ভি টু। ভি টু। সিমিলারলি আপনার তিন নাম্বার ভোল্টেজটা যখন অন থাকবে, তখন তো আপনার ভি ওয়ান আর ভি টু জিরো হয়ে যাবে। তখন আপনার এটার ভ্যালু কত আসবে? মাইনাস আর এফ বাই আর ওয়ান। এটা আসবে কত? ভি থ্রি, তাই না? এবার ফাইনালি যদি আপনি এক টোটাল রেজাল্টটা বের করতে চান, হ্যাঁ, তাহলে টোটাল রেজাল্ট কত হবে? টোটাল লাস্ট আউটপুট ভি জিরো ইকুয়াল টু আপনার আসবে হচ্ছে কি সবগুলার যোগফল না? ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি জিরো থ্রি, এই তিনটার যোগফল আসবে। তাহলে এখন এই তিনটার ম্যাম ওখানে যোগফল। হুম, ম্যাম বলেন। ওখানে ভি3 মাইনাস আর এফ বাই আর থ্রি হবে না ম্যাম? ও হ্যাঁ হ্যাঁ, এটা আর থ্রি হবে। এটা আর থ্রি হবে। এখন আপনি আরেকটা জিনিস চিন্তা করেন, যদি আপনার আর এফ আর ওয়ান এই সবগুলা রেজিস্টারের ভ্যালু সেম হয়, তার মানে যদি আপনার আর এফ ইকুয়াল টু আর ওয়ান হয়, যদি আপনার আর এফ ইকুয়াল টু যদি আর ওয়ান ইকুয়াল টু যদি আর টু ইকুয়াল টু যদি আর থ্রি, মানে সবগুলা যদি ইকুয়াল হয়, তাহলে আপনার এই জিনিসগুলোও কি হবে? আর এফ বাই আর ওয়ান এর জায়গায় কি হবে? মাইনাস ভি ওয়ান হবে, তাই না? শুধু। তারপরে আপনার এই যে এইটায় কত আসবে? আর এফ বাই আর টু এটাও ওয়ান আসবে, তাহলে মাইনাস ভি টু আসবে। এটার ভ্যালু কত আসবে? মাইনাস ভি থ্রি আসবে। তো এবার যদি আপনি সবগুলাকে যোগ করে দেন, তাহলে আপনার ভ্যালু কত আসতেছে? মাইনাস ভি ওয়ান মাইনাস ভি টু মাইনাস ভি ভি থ্রি, এটা আসতেছে। অথবা মাইনাসটাকে সামনে এনে আপনি পুরাটাকে একসাথে লিখতে পারেন, ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি, তাই না? যা শুধু এবার দেখেন তার মানে কি হয়েছে, আপনার আউটপুটে তিনটা ভোল্টেজই কিন্তু যোগ হয়ে গেছে। প্রবলেম হচ্ছে সামনে একটা মাইনাস ভ্যালু আসছে। এখন চিন্তা করেন এই মাইনাস ভ্যালুটাকে আপনি আসলে খুব সহজেই সরাই ফেলতে পারবেন। কিভাবে সরাই ফেলতে পারবেন? দেখেন,
এই জায়গাতে এবার যদি আপনি হচ্ছে আহ, আপনারা কি জানেন যে এই নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে আপনি আসলে ইনপুটে যা দিবেন আউটপুটে তার পোলারিটি কি হয়ে যায়, উল্টা হয়ে যায় না? তাই তো। তাহলে এবার যদি আপনি এইটার ইনপুটে, হ্যাঁ, আপনি যদি একটা ভোল্টেজ ফলোয়ার দেন, একটা ভোল্টেজ ফলোয়ার, হ্যাঁ, রেখে দিই এটার পরে যদি আপনি একটা ভোল্টেজ ফলোয়ার, ইনভার্টিং ভোল্টেজ ফলোয়ার, একটা ইনভার্টিং ভোল্টেজ ফলোয়ার সার্কিট ইউজ করেন, তাহলে ইনভার্টিং ভোল্টেজ ফলোয়ার সার্কিটটা কি করে, আপনার ভ্যালুটাকে সেম রাখবে, শুধু আপনার ওই পোলারিটিটাকে উল্টাই দিবে। তো আপনার এইটার আউটপুট যেহেতু নেগেটিভ, তাহলে এইটাকে যদি এরপর আপনি একটা ইনভার্টিং ভোল্টেজ ফলোয়ারের ভেতরে দিয়ে পাস করান, তাহলে কি থাকবে, আপনার ভ্যালুটা সেমই থাকবে, শুধু মাইনাসটা কিন্তু তখন আরেকটা মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস হয়ে যাবে। এটা কি বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, তো এইভাবে আমরা হচ্ছে কি করতে পারি, একটা ইনভার্টিং অপেম্প দিয়ে, অপেম্পে যদি আপনার আরএফ এবং এই রেজিস্টারের মানগুলো সেম হয়, তাহলে সেটাকে আমরা একটা সামিং এমপ্লিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি। হুম, যে এই যে দেখেন এখানে আপনার সবগুলা ভোল্টেজ কি হয়েছে, যোগ হয়ে গেছে। তো এগুলাকে সাম করার কাজে আমরা আসলে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমাদের আলাদা আলাদা অপেম্পের দরকার নাই, শুধুমাত্র যে যে কয়টা জিনিস আপনি যোগ করতে চান সেই কয়টা জিনিসকে আপনি এই পার্টে শুধু অ্যাড করে দিবেন। একটা সিমিলার রেজিস্টর দিয়ে আপনি হচ্ছে সেই ভোল্টেজটাকে বা সেই সোর্সটাকে আপনি হচ্ছে অ্যাড করে দিবেন, তাহলে আপনার কি হয়ে যাবে, ওই ইয়েটা চলে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই জিনিসটাই দেখেন, ওই যে আমি তো RF/R1 সবগুলাকে ইকুয়াল লিখে দিছি, বাট আপনার এই এই জায়গার মধ্যে হচ্ছে সেই জিনিসটাকে আর কি আপাতত ইকুয়াল লিখে নাই, তো আপনার দেখতে সুবিধা হচ্ছে এই যে -RF/R1 +RF/R2 +RF/R3। তো এখন যদি সবগুলার মান সেম হয়ে যায়, RF/R1 সেম হয়ে যায়, তখন আপনি এই যে এরকম একটা রেজাল্ট পাবেন, সবগুলার যোগফল। বুঝতে পারছেন? আচ্ছা, তো এইটা তো ছিল যোগ করার কাজে। আপনি চাইলে এই অপেন দিয়ে বিয়োগ করার কাজটাও করতে পারবেন। তো বিয়োগ করার কাজ মানে কি, বিয়োগ মানে কি, যে ধরেন আপনি A- B করতে চান, সাপোজ আপনি A- B করতে চান। তো যোগ করার ক্ষেত্রে একটা মানে সুবিধা হচ্ছে যে সবগুলার পোলারিটি তো আসলে সেম থাকে, A+B+C সবগুলাই প্লাস। হ্যাঁ, আর এখানে সবগুলা, এই জন্য আপনি মাইনাসটাকে কমন, যেহেতু সবগুলার সেম, সেজন্য একটা মাইনাস কমন এলে এই সবগুলা যোগ হয়ে যাবে। তারপর আপনি ইনভার্টিং ভোল্টেজ ফলোয়ারের ভেতর দিয়ে এই সিগন্যালটাকে পাস করাইলেই আপনার হচ্ছে কি চলে আসবে, রেজাল্ট চলে আসবে। বাট প্রবলেম হচ্ছে আপনি যখন A- B করবেন, তখন দেখেন একটার পোলারিটি হচ্ছে প্লাস আর আরেকটার পোলারিটি হচ্ছে মাইনাস। তো তাহলে এই সার্কিটটা আপনি তাহলে কিভাবে জেনারেট করতে পারেন, এটাও খুব সহজ। এটা হচ্ছে এই যে আপনারা পরীক্ষায় যে কাজটা করছিলেন, যে একটা যে পজিটিভ সাইডে একটা ভোল্টেজ ছিল, নেগেটিভ সাইডে একটা ভোল্টেজ ছিল, তারপর আপনারা কি করছেন, ওই পজিটিভের সাথে পজিটিভটাকে যে সুপার পজিশন ইউজ করছেন, যে পজিটিভটাকে নিয়ে একবার হচ্ছে আপনি পজিটিভটার সাথে ওই নেগেটিভটাকে আপনারা হচ্ছে যোগ করিয়ে দিয়ে খুব সুন্দর করে ম্যাপটা করছেন। তো এখানে আমরা অ্যাকচুয়ালি সিমিলার থিওরিটা হচ্ছে ইউজ করব, যে যে জিনিসটা প্লাসে থাকবে, যার পোলারিটি প্লাসে থাকবে, তাকে আমরা এই প্লাসটার সাথে অ্যাড করব, আর যার পোলারিটি নেগেটিভ থাকবে তাকে আমরা ইনভার্টিং টার্মিনালটার সাথে মানে অ্যাড করে দিব। তারপর আউটপুটে আপনি পজিটিভটা থেকে নেগেটিভটা বিয়োগ, তো তো ওইভাবে আপনারা আসলে জিনিসটা পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে এই যে VA- VB করছে, ঠিক আছে, VA- VB করার জন্য দেখেন VA টাকে ডিরেক্টলি প্লাসটার সাথে অ্যাড করে দিছে, আর VB টাকে হচ্ছে এই যে মাইনাসটার সাথে হচ্ছে অ্যাড করছে। তো এখন তো এটা তো আপনি বুঝতে পারছেন, বাট আপনি যদি একেবারে শুরু থেকে সুপারপজিশন থিওরি দিয়ে চিন্তা করেন, তাহলে কি হবে দেখেন, যে আচ্ছা, সুপারপজিশন থিওরি আপাতত আমরা বাদ রাখি, আহ, বলবো আপনারা প্রথমে হচ্ছে একেবারে শুরুর প্রথমে কি বলছিলাম, VA = VB, তার হচ্ছে আমরা KCL অ্যাপ্লাই করবো ওই দিকটাতে যদি আমরা নিই, তাহলে দেখেন এই যে ভি এর মানটা থাকলো, আর এই VB এর মান কত, ভি এর সমান হবে না? তো এবার যদি আপনি একটা কেস অ্যাপ্লাই করেন, তাহলে কি আসবে, VB - VA, তারপরে VB - V0 / RF। তো এটা করে দেখেন আপনার লাস্টে V0 এর। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে
এই আইডিয়াল অফ, হ্যাঁ, যে যখন আমরা হচ্ছে এই যে এইভাবে আমরা ক্যালকুলেশনটা করব, তখন আমাদের ভি নট এর মানটা আসবে ভি এ ওয়ান প্লাস আর এফ বাই আর ওয়ান মাইনাস আর এফ বাই আর ওয়ান ভি বি। আচ্ছা, এখন আহ এখানে আপনারা খেয়াল করেন যে উম আচ্ছা, তো এখন যে বিষয়টা হয়েছে যে এখন আমরা আর এফ আর আর ওয়ান এর মান, এই আর এফ আর আর ওয়ান এর মান যদি ইকুয়াল ধরি, তাহলে তো এই টার্মটা বাদ চলে যাবে, তাই না? বাট আর এফ বাই আর ওয়ান এর মান যদি ইকুয়াল হয়, তাহলে তো এই জায়গাতে একটা ওয়ান চলে আসে আসলে, তাই না? তাহলে দেখেন আপনার ভি এ যেটা, আপনি তো আসলে করতে চাচ্ছিলেন ভি এ, আচ্ছা আপনি করতে চাচ্ছিলেন হচ্ছে ভি এ মাইনাস ভিবি, কিন্তু আপনার এই জায়গার মধ্যে এই ওয়ান প্লাস আর এফ বাই আর ওয়ান থাকার কারণে আপনার কিন্তু এই জিনিসটা হয়ে যাচ্ছে মাইনাস একটা টু যোগ চেক হচ্ছে না, করবো, যে সবগুলো ওয়ান চেক করবো। টু ভি এ মাইনাস ভিবি, এটা হয়ে যাচ্ছে না? খেয়াল করেন, এই যে আর এফ বাই আর ওয়ান এর মান তো ওয়ান, তো ওয়ান এর জন্য আমার ভিবি এর সাথে সামনে কোনো গুণিতক আর আসতেছে না, কিন্তু আমার এই ভি এ পার্ট, যেটা ভি এ পার্টের সাথে কিন্তু একটা গুণিতক দুই এসে অ্যাড হয়ে যেতেছে। তো এইটা আসলে আমার জন্য একটা প্রবলেম, আমি তো আসলে এটা চাই না, আমি তো ডিরেক্টলি ভি এ মাইনাস ভিবি করতে চাই। তো তার মানে আমার এই সার্কিটটা অ্যাকচুয়ালি এখন পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট না, ঠিক আছে? লজিক্যালি আমরা এটা দিয়েই শুরু করব, এটা দিয়ে বোঝার চেষ্টা করব, বাট আপনি মানে একটু ক্লাস মিউট চলতেছে, করে আমি নেন। খেয়ালই নেই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আমরা, যে এইখানে এই যে ওয়ান প্লাস, হ্যাঁ হ্যাঁ, দেখা। এটা ওদেরকে পরীক্ষা নিয়েছিলাম এবার। এই ফারুক ভাই ক্যামেরা অফ করেন। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে এই যে ওয়ান প্লাস আর এফ বাই আর ওয়ান যেটা, এইটার মান ওয়ান হওয়ার পরে এখানে তো একটা টু চলে আসতেছে, তো এটা তো আমাদের জন্য আসলে একটা প্রবলেম। তো আমরা আসলে এই জিনিসটা চাই না। তো এই জিনিসটা যেহেতু আমরা চাই না, তাহলে এখন আমার কথা হচ্ছে এটাকে আমরা আসলে কিভাবে কাজ করতে পারি, যাতে আমার আসলে এই টু একটা ভ্যালু যে চলে আসতেছে এই ভ্যালু যাতে না আসে। হ্যাঁ, তো এই কাজটা করার জন্য আপনাদের যে জিনিসটা করা হয়েছে সেটা হচ্ছে এই জায়গাতে ভি টু এর সাথে এক্সট্রা ভাবে দুইটা রেজিস্টর আনা হয়েছে, আর থ্রি আর আরেকটা হচ্ছে আর ফোর। এই দুইটা রেজিস্ট্যান্স আনার পরে, মানে আপনি এটাকে আনা হয়েছে এই কারণে যে আনার পরে আপনি এই আর থ্রি আর আর ফোর এর ভ্যালু এমন ভাবে সেট করবেন যাতে ও ওয়ান প্লাস আর এফ বাই আর ওয়ান কে মানে কাটাকাটি করে ওয়ান করে দেয়। এটা হচ্ছে সহজ কথা, যে আর থ্রি আর আর ফোর এর ভ্যালু এমন ভাবে আপনি সেট করবেন যাতে এই ওয়ান প্লাস আর এফ বাই আর ওয়ান ইকুয়াল টু টু আসতেছে, তো ধরেন তাহলে এইটার কম্বিনেশনে আপনার একটা হাফ আসবে, তাহলে কি টু আর হাফ যদি আপনি গুণ করেন তাহলে হচ্ছে আপনার কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। এখন কিভাবে আপনি আসলে এই কাজটা করবেন বা কিভাবে আপনি এটাকে সেট করবেন সেটা তো আমার আসলে আগে জানতে হবে। তো এইটার জন্য আমরা হচ্ছে এখন ক্যালকুলেশনের দিকে যাই, যে আমরা আর থ্রি আর ফোর এর ভ্যালু কিভাবে সিলেক্ট করব। তো দেখেন, এখানে আসলে যে কাজটা করা হয়েছে, তো এর জন্য আপনাকে আবার প্রথম থেকে আপনি চিন্তা করেন যে আপনাকে প্রথমে ভি টু প্রাইমের মান বের করতে হবে। হ্যাঁ, এই যে এই দুই পয়েন্টের মান, যেটা দিয়ে আমরা আসলে একদম বেসিক, যে এই জায়গা থেকেই সমস্ত ক্যালকুলেশন শুরু করি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ভি টু প্রাইমের মান বের করা, তো এটা আমরা ভোল্টেজ ডিভাইডার রুল দিয়েই বের করতে পারবো, কারণ ভি টু প্রাইম কি ডিরেক্টলি আর ফোর এর অ্যাক্রোসে না, তাই না? তাহলে কি হবে, আর ফোর ডিভাইডেড বাই আর থ্রি প্লাস আর ফোর ইন্টু হচ্ছে আপনার কত, ভি টু, তাই না? তাহলে আমরা কি ভি টু প্রাইম যেটা সেটা হচ্ছে পেয়ে গেলাম। তো ভি টু প্রাইম যখন আমরা পেয়ে গেছি, তখন এই যে ভি টু প্রাইম, তাহলে এবার আপনার অ্যাকচুয়াল ভি নট এর মান কত আসবে, এই ভি এর জায়গায় এবার চলে আসবে কত, ভি এ তো আগে ছিল এই পয়েন্টের মান ছিল ভি এ, এখন এই পয়েন্টের মান কত হয়ে গেছে, ভি টু প্রাইম। তাহলে আপনার ইকুয়েশনে আপনি জাস্ট ভি এ এর জায়গায় ভি টু প্রাইম লিখে দিতে পারবেন। তাহলে ভি টু প্রাইমের মান কত, ভি টু ওয়ান প্লাস আর এফ বাই আর আই, ওই যে আগের মতো, আর সাথে কি হইতেছে যে আর ফোর ডিভাইডেড বাই আর থ্রি প্লাস আর ফোর, এই জিনিসটা আসতেছে, তাই না? এখন আপনি চান যে এইটার ভ্যালু, এই
ওয়ান আসুক, অথবা আর এফ বাই আর আই এর ভ্যালুর সমান আসুক। আপনি যেভাবেই চিন্তা করেন, আপনি এটাকে ওয়ান চিন্তা করলেও আসলে যেই কথা, আর এফ বাই আর আই চিন্তা করলেও একই কথা, কারণ পরে তো আপনি এটাকে কমন, যদি এইটার ভ্যালু আর এফ বাই আর আই এর সমান হয়, তাহলে আপনি লাস্টে কি করতে পারবেন? মাইনাস, মানে আর এফ বাই আর আই কে আপনি কি কমন নিয়ে ফেলতে পারবেন না? সো এখন এই দুইটা ম্যাগনিটিউডকে ইকুয়াল করার জন্য ধরে নেওয়া হয়েছে ওয়ান প্লাস আর এফ বাই আর আই, এবং আর ফোর ডিভাইডেড বাই আর থ্রি প্লাস আর ফোর, এই দুইটার ভ্যালু হচ্ছে আর এফ বাই আর আই এর সমান। তো সমান ধরে তারপর যখন আপনার হচ্ছে যে এখানে টু ইয়ে করে দিছে, উম, আপনার হচ্ছে এরপর এই জায়গাতে লসাগু করে দিছে আর কি। হুম। এবার এখানে দেখেন, এই যে এই জায়গাটা ফার্স্টে লসাগু করছে, যে আহ উপরে আড়াই প্লাস আর এফ, আর নিচে তো আড়াই, তো এটাকে হচ্ছে ওই পাশে নিয়ে গেছে, মানে আর এফ আর আড়াই নিয়ে যতগুলা টার্ম আছে সবগুলাকে এক সাইডে নিয়ে গেছে। এটা হচ্ছে কথা। এইটাকে ডিরেক্টলি ওই পাশে নিয়ে লসাগু করে দিছে, আর আরেক পাশে আর থ্রি আর ফোর এগুলাকে রাখছে। তো রাখার পর দেখেন এখানে আসে আর থ্রি আর ফোর, আর থ্রি প্লাস আর ফোর, আর এখানে আছে আর এফ ডিভাইডেড বাই আর আই প্লাস আর এফ। তো এবার যদি আপনি হচ্ছে যে বিয়োজন করেন, ওই যে উপরে যে আর ফোর আছে এটাকে যদি আপনি নিচে থেকে বাদ দিয়ে দেন, হুম, যে মাইনাস আর ফোর, আর এই পাশে যাবে কত, মাইনাস আর এফ, এই যে দেখেন মাইনাস আর ফোর মাইনাস আর এফ, তাহলে কি হইতেছে আপনার আলটিমেটলি থাকতেছে আর ফোর বাই আর থ্রি ইকুয়াল টু আর আই ডিভাইডেড বাই আর এফ ডিভাইডেড বাই আর আই। তো এখন দেখেন এই দুইটা যদি এই যে ইকুয়াল হয়, আর ফোর বাই আর থ্রি এই ভ্যালুটা যদি আর এফ বাই আর আই এর ইকুয়াল হয়, তাহলে এই যে দেখেন আপনি এটাকে কমন নিয়ে ফেলতে পারবেন। কমন নিয়ে ফেলে এই যে ভি টু মাইনাস ভি ওয়ান হয়ে গেছে। এখন এখন যে সুবিধাটা হচ্ছে যে যদি আপনার কোনো কারণে আর এফ বাই আর আই এর মান ওয়ান হয়, যেটা আমি প্রথম থেকে ওয়ান ওয়ান করে আসতেছিলাম, যে আর এফ বাই আর আই যদি ইকুয়াল হয়, হ্যাঁ, তার মানে হচ্ছে এই দুইটা যদি ইকুয়াল হয়, যদি আর এফ বাই আর আই ইকুয়াল হয়, তাহলে আপনাকে অবশ্যই আর ফোর আর থ্রি এই দুইটা ভ্যালুকেও ইকুয়াল রাখতে হবে। হুম। তার মানে আর এফ আর আই এই দুইটা ইকুয়াল, আবার এদিকে আর থ্রি আর ফোর এই দুইটা ইকুয়াল। ইকুয়াল হলে আপনার কি হচ্ছে, যে এরা হচ্ছে এই ওয়ান হয়ে যাবে, এটা ওয়ান হয়ে যাবে, এটা ওয়ান হয়ে যাবে, ওয়ান হয়ে গেলে আপনার এই যে ডিরেক্টলি আপনি তখন ভি টু মাইনাস ভি ওয়ানটাকে পাবেন। তো এইটা হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে। বুঝতে পারছেন? তো দেখেন এখান থেকে আপনার একটা কোশ্চেন এরকম হতে পারে যে আপনি একটা ইনভার্টিং এমপ্লিফায়ারকে সাম করার জন্য, সরি, ডিফারেন্স বের করার জন্য, ডিফারেন্স এমপ্লিফায়ার হিসেবে কিভাবে আপনি মডিফাই করতে পারেন। হুম। তখন আপনি প্রথমে এটা দেখাবেন, হ্যাঁ, তারপর বলবেন যে এখান থেকে আপনি কিভাবে মডিফাই করতে পারেন। এই যে আর থ্রি আর ফোর কে আপনি মানে মেনলি তখন আপনার কাছে যে কাজটা করতে হবে, তখন আপনাকে আসলে এই যে এই প্রমাণটা আসলে দেখাইতে হবে, যে আপনার যদি যেহেতু যদি এখানে আর থ্রি আর আর ফোর না থাকে, তখন হচ্ছে এই যে একটা টু অ্যাড হয়ে যায়, বাট আপনি তো আসলে বিয়োগ করার সময় চান না কোন গুণিতকে সে গুণ হয়ে যায়। তো সেই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, যে যে আর থ্রি আর ফোর, মানে আর এফ আর আই এর অনুপাত আপনার হচ্ছে আর থ্রি আর আর ফোর এর অনুপাতে সমান হইতে হবে। যদি সমান হয় তাহলে আপনারা দেখতেছেন যে এরা কাটাকাটি হয়ে ওয়ান হয়ে যায়। বুঝতে পারছেন? দেখেন সবাই বুঝতে পারছেন কিনা, একটু রেসপন্স করতে হবে। জি আচ্ছা ম্যাম, ম্যাম, নিচে আবার কাজ করতে ম্যাম হবে না নিচে হলে একটু হালকা বুঝাই দিলে ভালো হইতো। ম্যাম, কোনটা একদম এটা? নিচে। এ- জি এ- ম্যাম। উম, এই জিনিসটা হচ্ছে এটাকে আবার নতুন করে লিখছে আর কি, যে সুতরাং না ম্যাম, এইটা না, ব্যাপারটা তার উপরে। এই যে না এই ম্যাম, এইটা পার্টটা, না, তার উপরে লাইন। জি ম্যাম, জি ম্যাম। এইটা। না ম্যাম, তার নিচেরটা যে পুটিং দুই ইন ওয়ান, মানে 2 নং আচ্ছা, সমীকরণ আর 1 নং সমীকরণ কি? আচ্ছা, তাহলে আপনারা দেখেন আপনাদের সমীকরণটা কোন জায়গাতে ছিল। এই যে ওয়ান প্লাস আর এফ বাই আর আই, এটা ছিল, রাইট? তো এখন আপনারা কি বললেন যে এই ভ্যালুটা আর এফ বাই আর আই এর সমান হইতে হবে। হুম। এটা আপনি ধরে নিলেন না? তো কখন সমান হবে? যখন আর ফোর বাই আর থ্রি এইটা সমান হবে। মানে দেখেন দুই নাম্বার হচ্ছে যে এইটা, এইটা হচ্ছে দুই নাম্বার।
ঠিক আছে, এই 2 নাম্বারটাকে আপনি 1 নাম্বারে বসাচ্ছেন। কিভাবে বসাচ্ছেন? কারণ 2 নাম্বারে আপনি ধরে নিছেন এই পার্টটার ভ্যালু হচ্ছে এইটার সমান, এবং আপনি প্রমাণ করছেন কখন সমান হবে, যদি R4/R3 = RF/RI এর ইকুয়াল হয়। তাহলে খুব ইজিলি আপনি এই জিনিসটাকে, এই যে 1+RF/RI × R4/R3 + R4, এই জিনিসটাকে আপনি RF/RI ওকে। লিখতে পারবেন। এইটাই জন্য বলছে যে হ্যাঁ, আপনি ধরেন এখন আপনি সেট করছেন যে R4/R3 কে এমন ভাবে সেট করছেন যাতে হচ্ছে RF/RI এর সমান হয়। তাহলে হইলে এবার আপনি চাইলে এই 2 নাম্বারটাকে 1 নাম্বারের মধ্যে বসাই দিতে পারবেন। তাহলে এবার 1 নাম্বারের এই জায়গাটাতে আপনি কি লিখতে পারবেন? এটা লিখতে পারবেন না? এই কথাটাই এই হুম। জায়গার মধ্যে লিখছে। বুঝতে পারছেন আবার? ম্যাম। আচ্ছা, তো এই গেল আপনাদের ডিফারেন্স এমপ্লিফায়ার। আপনারা এটা প্রত্যেকটারই আপনাদের কাছে একটা সাজেশন থাকবে যে আপনারা প্রত্যেকটা যে এই যে প্রুফ গুলা, সেই প্রুফ গুলা আপনারা আসলে হাতে করবেন। আপনাদের ডিরেক্টলি ম্যাথ কি আছে, ম্যাথ ডিপেন্ডেন্ট না হয়ে এই প্রত্যেকটা প্রুফ আপনারা আসলে দেখবেন। তারপরে আসেন ইন্টিগ্রেটিং সার্কিট। ইন্টিগ্রেটিং সার্কিট মানে হচ্ছে আপনারা প্রথমে দেখছেন এইখানে আপনারা যে ইনপুট ভোল্টেজটা দেন, আপনারা প্রথমে ইনপুট ভোল্টেজটাকে যোগ করছেন, তারপরে ইনপুট ভোল্টেজটাকে আপনারা বিয়োগ করছেন। এবার আপনি যে কাজটা ইন্টিগ্রেটিং সার্কিটের মাধ্যমে আপনি আসলে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই ইনপুট ভোল্টেজটা, ধরেন এমন একটা ভোল্টেজ, ধরেন এটা আপনার একদম কি বলে যে ডিসি ভোল্টেজ না, ধরেন এটা একটা এসি ভোল্টেজ। হ্যাঁ, তো এসি ভোল্টেজকে তো আমরা তো আসলে মানে এটার একটা এক্সপ্রেশন থাকবে, সেইটাকে আপনি হচ্ছে ধরেন ইন্টিগ্রেট করতে চান। তাহলে সেটাকে আপনি কিভাবে ইন্টিগ্রেট করবেন? সেই অপেম এর মাধ্যমে আপনি একটা ইনপুট ভোল্টেজকে ইন্টিগ্রেট করতে পারবেন। সেটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র আরএফ এর জায়গায় আপনি শুধুমাত্র এখানে একটা ক্যাপাসিটর ইউজ করবেন। যদি আপনি আরএফ এর জায়গায় একটা ফিডব্যাক ক্যাপাসিটর ইউজ করেন তাহলে আপনার এই পুরো ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারটা একটা ইন্টিগ্রেটিং সার্কিটে কনভার্ট হয়ে যাবে। এটা কিভাবে আপনি প্রমাণ করবেন? প্রমাণ করার উপায় ওই একই জিনিস। এখানকার ভোল্টেজ কত? 0। তাহলে এখানকার ভোল্টেজ যদি 0 হয় তাহলে আপনার এখানকার ভোল্টেজ কত হবে? সেটাও 0ই হবে। তাহলে এবার আপনার কাজ হচ্ছে এখানে কেসিএল অ্যাপ্লাই করা। তাহলে এখানকার কত? আর। তাহলে কত হবে? V1 - 0 / R। আর ক্যাপাসিটরের ভেতর দিয়ে কারেন্টটা তো আর আপনি নর্মাল রেজিস্টারের মতো করে লিখতে পারবেন না। আপনি তো আর এখানে নিশ্চয়ই 0 - V0 / C এই জিনিস তো আর লিখা যাবে না, তাই না? ক্যাপাসিটরের ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যায় তার জন্য হচ্ছে একটা আলাদা ইকুয়েশন আছে। তো সেই ইকুয়েশনটা হচ্ছে এই যে সি, মানে ক্যাপাসিটরের দুই পাশের ভোল্টেজ, মানে ফার্স্টে ক্যাপাসিটরের ভ্যালু ইনটু ক্যাপাসিটরের দুই পাশের ভোল্টেজ, এটাকে আমি আপাতত ভিডি লিখলাম ডিফারেন্স যেহেতু বুঝাচ্ছি, ভিডি / ডি টি, একক সময়ে। হুম, যে আপনার ক্ষুদ্র সময়ে ক্যাপাসিটরের ভোল্টেজ কিভাবে পরিবর্তন হয় তার সাথে যদি আপনি এই ক্যাপাসিটরের ভ্যালুটাকে গুণ করে দেন, এটা হচ্ছে একটা ক্যাপাসিটরের ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করে। ঠিক আছে, তো এই জন্য দেখেন এখানে লেখা হচ্ছে C × dV / DC লেখা হয়েছে আর কি, মানে ক্যাপাসিটরের দুই পাশের ভোল্টেজ ডি। তাহলে এবার আপনি এক কাজ করেন, এই আরটাকে, আচ্ছা, আহ এবার আপনি যে কাজটা এখানে করা হয়েছে যে এই ডিভি ডিভিসি / যে ডিটি আছে, হ্যাঁ, এইটাকে মানে প্রথম আহ, মানে আপনারা ইয়েতে ওই যে ম্যাথের ক্ষেত্রে কিন্তু ডাবল ডিফারেন্সিয়েশন করে আসছেন, করছেন না? ডি স্কোয়ার ডি স্কোয়ার C / dT স্কোয়ার, এই কাজটা করছেন না আপনারা? এরকম এক্সপ্রেশন করছেন। তো এখানে একটা ডিফারেন্স, এই জন্য এই কথাটা আমি বললাম যে আপনাদের যদি প্রথম ডিফারেন্সিয়েশন হয় সেটাকে আপনি ভগ্নাংশের মতো চিন্তা করে ওদেরকে আলাদা করে দিতে পারবেন। বাট যদি আপনাদের এরকম ডাবল ডিফারেন্সিয়েশন হয় তাহলে কিন্তু সেটাকে আর ভগ্নাংশের মতো আলাদা করা যায় না। হ্যাঁ, এই জিনিসটা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখবেন। তো যাই হোক, এটা আমি জাস্ট আপনাদের নলেজের জন্য বললাম। তো আমার কনসার্ন হচ্ছে এখানে যে এখানে DVC / DT আছে, তো ও যেহেতু ফার্স্ট ডিফারেন্সিয়েটর, তো এটাকে আমি চাইলে আলাদা করে ফেলতে পারবো। আলাদা কিভাবে করব? ডিটি কে আমি এই পাশে নিয়ে যাব আর ভিসি কে আমি এই পাশেই রাখবো। তো আপনি এখন দেখেন, তো এই যে দেখেন ডিভিসি এক পাশে আসছে, সিটাকে ওই পাশে নিয়ে 1/RC হয়ে গেছে, আর এখানে যে ভিটি এর সাথে ডিটি চলে আসছে, তো এক পাশে আছে ডিটি
আরেক পাশে আছে ডিভিসি। তো আমরা তো আসলে এটা ইন্টিগ্রেট করব একটা সময়ের সাথে, তাই না? কারণ এই যে দেখেন আপনার এখানে এগুলা কিন্তু মানে সময়, এই যে ডিটি এগুলা কিন্তু টাইম। তো এই জন্য দেখেন 0 থেকে T সময় পর্যন্ত, এটাও কত, 0 থেকে T সময় পর্যন্ত আপনি এটাকে ডিফারেন্সিয়েট করতেছেন। তাহলে এখন চিন্তা করেন যে এই সময়ের মধ্যে আপনি ধরেন ক্যাপাসিটরে, আচ্ছা, তো ক্যাপাসিটর কি করে, কিভাবে কাজ করে, ওর ভেতরে একটা চার্জ জমা হয়, ওই চার্জের রেসপেক্টে একটা ভোল্টেজ আসে। তো আপনি যখন হিসাবটা শুরু করছিলেন, মানে ওই সময়টাকে তো আমরা আসলে T=0 ধরি, তাই না? তো হতে পারে ওই T=0 সময়ে আপনার ক্যাপাসিটরের ভেতরে কোনো ভোল্টেজ আগে থেকেই ছিল, হতে পারে আপনার ওই মানে আপনি যখন থেকে পর্যবেক্ষণ শুরু করছেন তখন আসলে ক্যাপাসিটরের ভেতরে কোনো চার্জও নাই, তো সেখানে কোনো ভোল্টেজও নাই, তো দুইটাই আসলে হতে পারে। আমরা আপাতত ধরেন জানি না কি আছে, সেজন্য মানে আপনার শুরুতে ছিল হচ্ছে VC 0, এজন্য 0 সময়ে আপনার ভোল্টেজ কত ছিল, ছিল কি ছিল না, সেখান থেকে মানে আপনার হচ্ছে T সময় পরে, যে আপনি তো একটা নির্দিষ্ট সময়ের জন্য হিসাবটা করতেছেন, T সময় পরে এসে আপনার ভোল্টেজটা কত, তাহলে VCT-VC 0। আর ওই পাশে কত আসবে, 1/RC, 0 থেকে T থেকে V1 DT। এখন দেখেন এই যে যেটা, এই ভিসি যেটা, এইটা যেহেতু জিরো, হ্যাঁ, এইটা যেহেতু জিরো, তাহলে আপনি একটা জিনিস বলতে পারবেন না যে এই আচ্ছা, এখন আর দেখেন একটা কাজ করা হয়েছে, এই VC 0টাকে ওই পাশে নিয়ে গেছে, তাহলে কি আসছে, VCT-1/RC, তারপর হচ্ছে ওই যে আপনার ইন্টিগ্রেশন 0 থেকে T পর্যন্ত V1T/DT, এই যে আপনার ইন্টিগ্রেশন কিন্তু অলরেডি চলে আসছে, প্লাস VC 0। তো এখন আপনি দেখেন এই ভিসি ভোল্টেজ যেটা, এটাই কিন্তু আসলে V0 না, এটাই কিন্তু আপনার V0 না, তাই না? কারণ এটা তো জিরো, তো এটা যদি জিরো হয় তাহলে এই দুই পাশের ভোল্টেজটাই তো হচ্ছে আপনার V0, আবার এই ভোল্টেজটাই হচ্ছে ভিসি, তো ভিসি আর V0 আসলে সেম কথা। তো এই জন্য এরপরে আপনার এই ভিসিটাকে হচ্ছে এই যে V0 লিখে দেওয়া হয়েছে আর কি। তো V0 = 1/RC, 0 থেকে T পর্যন্ত, V1T/DT প্লাস VC। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন এই জায়গার মধ্যে আপনার একটা মাইনাস সাইন লেখা হয়েছে, তাই না? এই মাইনাস সাইনটা আনা হয়েছে ওই যে এটা তো আপনার আসলে ইনভার্টিং, তাই না? ইনভার্টিং অ্যাম্পলিফায়ার দেখে আপনার আসলে এখানে যেই ভোল্টেজই আসুক না কেন, মানে আপনার এখানে ইনপুট ভোল্টেজ যা থাকবে সেটা তো আসলে উল্টা সাইডে যে একটা নেগেটিভ চলে আসবে, তাই না? উল্টা সাইডে যে এখানে আসলে একটা নেগেটিভ চলে আসবে। তো এই নেগেটিভ ভ্যালুটার জন্য আপনার হচ্ছে এইখানে একটা মাইনাস আসলে লিখে দেওয়া হয়েছে। তো পরে যে V0T=-1/RC, 0 থেকে T V1T/DT মাইনাস VC। তো এই মাইনাসটা যেহেতু আপনি যোগ করে আনছেন, সেই জন্য এই যে এই বাকি মানে এই মাইনাসটাকে তারপর যখন আপনি এই পাশে নিয়ে আসছেন তখন তো আসলে দুইটাই মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস। বুঝতে পারছেন? তো এখন দেখেন এটা তো আসলে একটার জন্য আমি আপনাকে বললাম, বাট আপনার যদি এখন এখানে যে